ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতেও কেন শত্রুতা, শোক নেই দুই বন্ধুর, আমেরিকার হেলিকপ্টারেই শেষ রাইসির জীবন। হিরো নাকি খলনায়ক, সফলতার সাথে বিতর্ক যার পিছু ছাড়েনি কখনো। রাইসির জীবনের উত্থান পতনের গল্পটা কেমন, কি এই স্মার্ট পা কিভাবে তা বদলে দিচ্ছে প্রতিবন্ধীদের জীবন। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ। শিরোনাম: হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে যখন শোক জানিয়েছে বিশ্বের প্রায় প্রতিটি দেশ, তখন শোক তো দূরে থাক, কোনো প্রতিক্রিয়া জানায়নি দুই দেশ। কারা তারা? অবশ্য রাইসিকে একজন অসাধারণ রাজনীতিবিদ এবং সত্যিকারের বন্ধু হিসেবে উল্লেখ করেছে রাশিয়া ও চীন। শোক এসেছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হামাস, হুথি ও হিজবুল্লাহর কাছ থেকেও। লেবানন ও সিরিয়াতে ঘোষণা করা হয়েছে 3 দিনের রাষ্ট্রীয় শোক। বিস্তারিত রিফাত জামানের ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে যখন একের পর এক শোক বা প্রতিক্রিয়া জানাচ্ছেন বিশ্ব নেতারা, তখন কেন কোনো শোক নেই দুটি দেশের? কেন ইরানের চরম শত্রু এই দুই দেশের প্রতিক্রিয়া নেই? ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর কয়েক ঘন্টা পর থেকে উঠতে শুরু করেছে এমন প্রশ্ন। শোক না জানানো এই দুই দেশ যুক্তরাষ্ট্র আর তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল। এমনকি রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের খবর আসার পর থেকেই দুর্ঘটনার পিছনে চিরশত্রু ইসরায়েলের হাত রয়েছে কিনা তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। আর এমন পরিস্থিতির মাঝে জড়িত নয় বলে নিজের অবস্থান জানিয়েছে ইসরায়েল। বিশ্লেষকদের ধারণা, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের পর সতর্কতার সাথে প্রতিক্রিয়া জানাতে পারে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। রাজনৈতিক কৌশলগত কারণে তারা শোক জানায়নি বলে ধারণা বিশ্লেষকদের। অবশ্য ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদে সবচেয়ে বেশি সরব থাকা দেশ ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে ইরাক, সিরিয়া, মিশর, জর্ডান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো। তারা ইরানের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। একই প্রতিক্রিয়া দিয়েছে তুরস্ক। লেবানন ও সিরিয়াতে ঘোষণা করা হয়েছে 3 দিনের রাষ্ট্রীয় শোক। শোক এসেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন সহ ইরান সমর্থিত গোষ্ঠী হুথি, হিজবুল্লাহর কাছ থেকেও। বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ এশিয়ার দেশগুলো রাইসির মৃত্যুতে অনেক বড় ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেছে। শোক এসেছে ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকেও। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে একজন অসাধারণ রাজনীতিবিদ এবং সত্যিকারের বন্ধু হিসেবে উল্লেখ করেছে দেশটির দুই ঘনিষ্ঠ মিত্র রাশিয়া ও চীন। আর একে চরম ক্ষতি ও দুর্ভাগ্য বলে উল্লেখ করেছে ইরানের জনগণ। রিফাত জামান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এর আগে বিমান বিধ্বস্তের প্রায় 16 ঘন্টা পর সোমবার সকালে পুড়ে ছাই হওয়া হেলিকপ্টারটি খোঁজ পায় উদ্ধারকর্মীরা। পরে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান সহ 9 মরদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় দেশটির তাবরিজ শহরে। দেশের শীর্ষ রাজনীতিবিদদের এই মৃত্যুতে ইরান জুড়ে ঘোষণা করা হয়েছে 5 দিনের জাতীয় শোক। মঙ্গলবার ইরানের প্রেসিডেন্টকে দাফন করার কথা রয়েছে। বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে। একটি হেলিকপ্টার দুর্ঘটনায় পুরো বিশ্বজুড়ে বইছে শোকের ছায়া। মাত্র 63 বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন মুসলিম বিশ্বের অন্যতম জনপ্রিয় নেতা ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। মধ্যপ্রাচ্যে ঘটল আরও একটি নক্ষত্রের পতন। রবিবার একটি প্রকল্প উদ্বোধন করে হেলিকপ্টারে করে পূর্ব আজারবাইজানের তারবিজে যাচ্ছিলেন প্রেসিডেন্ট রাইসি। ওই সময় তার সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও অন্যান্য কর্মকর্তারা ছিলেন। তারবিজে ফেরার পথেই বৈরী আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটিতে ইরানের প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ 9 আরোহী ছিলেন। দুর্ঘটনার পরপর উদ্ধার কাজ শুরু হয়, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে ব্যাহত হয় উদ্ধার কাজ। প্রায় 16 ঘন্টা পর সোমবার সকালে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার তথ্য নিশ্চিত করে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি। উদ্ধারকারীরা জানায় বিধ্বস্ত হেলিকপ্টারটি সম্পূর্ণ পুড়ে গেছে। পরে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়, দুর্ঘটনায় হেলিকপ্টারের কোনো আরোহী বেঁচে নেই। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহন করছিল যুক্তরাষ্ট্রের তৈরি বেল 212 হেলিকপ্টারটি। 1979 সালের আগে কেনা এই হেলিকপ্টারটি ছিল অন্তত 45 বছরের পুরনো। কেন এত পুরনো হেলিকপ্টারে চড়েছিলেন রাইসি? বিস্তারিত জানবো ইমরান মাহমুদের রিপোর্টে। মারা গেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। প্রেসিডেন্ট রাইসির সাথে হেলিকপ্টারে আরও ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান।
রোববার আজারবাইজান সীমান্তের কাছে দুটি বাঁধ উদ্বোধন শেষে হেলিকপ্টারে ইরানের উত্তর পশ্চিমে তাবরিজ শহরের দিকে যাচ্ছিলেন প্রেসিডেন্ট রাইসি। তাবরিজ থেকে 50 কিলোমিটার দূরে দুর্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টারটি। প্রেসিডেন্ট রাইসিকে বহন করছিল যুক্তরাষ্ট্রের তৈরি বেল 212 মডেলের নীল সাদা একটি হেলিকপ্টার। ধারণা করা হচ্ছে হেলিকপ্টারটি 1979 সালে ইসলামী বিপ্লবের আগে যুক্তরাষ্ট্র থেকে কেনা হয়েছিল। সেই হিসেব অনুযায়ী হেলিকপ্টারটির বয়স অন্তত 45 বছর। শুধু এই হেলিকপ্টারটি নয়, এছাড়াও আরও বেশ কিছু পশ্চিমা সামরিক ও বেসামরিক উড়োযান ব্যবহার করে ইরান, যার সবগুলোই ইসলামী বিপ্লবের আগের, অর্থাৎ কয়েক দশক পুরনো। বিভিন্ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে নতুন পশ্চিমা উড়োযান বা বর্তমানে ব্যবহৃত যানের যন্ত্রাংশ কিনতে পারে না ইরান। ফলে রক্ষণাবেক্ষণ ও মেরামতের অভাবে অনেকটাই নড়বড়ে অবস্থায় ছিল যানগুলো। দুর্ঘটনার প্রায় 15 ঘন্টা পর খুঁজে পাওয়া যায় বেল 212 হেলিকপ্টারটি। তবে তাতে থাকা কোনো আরোহী বেঁচে নেই বলে নিশ্চিত করেছে দেশটির গণমাধ্যম। এর আগে তুরস্কের পাঠানো একটি ড্রোন হেলিকপ্টার বিধ্বস্তের এলাকায় একটি হিট সোর্স খুঁজে পায়। পরবর্তীতে স্বেচ্ছাসেবক দল রেড ক্রিসেন্ট উদ্ধার কাজে নামে ও খুঁজে পায় হেলিকপ্টারের ধ্বংসাবশেষ। তাবরিজ শহর থেকে 50 কিলোমিটার দূরে দুর্ঘটনার কবলে পড়ে রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি। ওই বহরে মোট 3টি হেলিকপ্টার থাকলেও রাইসির হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়। অন্য দুইটি নিরাপদে অবতরণ করতে পেরেছে বলে জানা যায়। ইরানে এমন ঘটনা এটাই প্রথম না। এর আগেও দেশটির বেশ কজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আকাশপথে দুর্ঘটনায় নিহত হন। প্রতিরক্ষা ও বিভিন্ন সময়ে পরিবহন মন্ত্রী, ইরানের রেভলিউশনারি গার্ড ও সেনাবাহিনীর কমান্ডার বিমান বা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন। 63 বছর বয়সী ইব্রাহিম রাইসি 2021 সালে দ্বিতীয় প্রচেষ্টায় প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং দায়িত্ব নেওয়ার পর থেকে দেশটির নৈতিকতা বিষয়ক আইন কঠোর করার নির্দেশ দেন। রাইসি বিশেষজ্ঞদের অ্যাসেম্বলির ডেপুটি চেয়ারম্যান হিসেবেও নির্বাচিত হন। ইরানে 88 সদস্যের এই বোর্ড দেশটির পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচন করে থাকে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। তরুণ বয়স থেকে ইরানের বিচার ব্যবস্থা আর প্রশাসনের সঙ্গে সখ্য গড়েছিলেন দেশটির প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। প্রধান বিচারপতি থাকাকালে নাটকীয়ভাবে বাড়তে থাকে তার জনপ্রিয়তা, খুলতে থাকে রাজনৈতিক ক্যারিয়ারের নব অধ্যায়। কমপক্ষে 3000 ভিন্ন মতাদর্শীর মৃত্যুদণ্ডের মতো কালো অধ্যায়ের সঙ্গেও চলে আসে তার নাম। এজন্য সমালোচকদের কাছে তিনি ইরানের কসাই নামেও পরিচিত। বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। ইব্রাহিম রাইসি ইসলামী অনুশাসনে কট্টর সাহসী এক নেতা। আইন, সংবিধান ও ধর্মীয় বিশ্লেষক রাইসি শক্তিশালী বিচার ব্যবস্থা, দুর্নীতি দমন, অর্থনৈতিক সংকট মোকাবেলায় প্রশংসার সমান্তরালে হাজারো মানুষের মৃত্যুদণ্ডের জন্য সমালোচিত। 2021 সালে রাইসি প্রেসিডেন্ট হলে ইরানে হিজাব ও সতীত্ব আইনের প্রয়োগ কঠোর করা হয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সদা সোচ্চার রাইসির বিশ্ব কূটনীতিতেও ছিল পাকা হাত। পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি সহ পশ্চিমা জোটের সাথে টানাপোড়েনে সরে আসেন ঐতিহাসিক পরমাণু সমঝোতা থেকে। মার্কিন নিষেধাজ্ঞা মোকাবেলায় প্রতিবেশীর পাশাপাশি চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিশেষভাবে মনোযোগ দেন। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে প্রধান বিচারপতি ছিলেন 2 বছর। টানা 10 বছর কাজ করেছেন বিচার বিভাগের উপপ্রধান হিসেবে। এছাড়া জাতীয় নিরীক্ষণ দপ্তরের চেয়ারম্যান, বিশেষজ্ঞ পরিষদ বা এক্সপার্ট অ্যাসেম্বলির ভাইস প্রেসিডেন্টের দায়িত্বেও ছিলেন রক্ষণশীল এই নেতা। নিজ দেশের নাগরিক ও মানবাধিকার কর্মীদের মৃত্যুদণ্ডের জন্য সমালোচকরা রাইসিকে কসাই তকমা দিলেও বরাবরই তা এড়িয়েছেন কৌশলী যুক্তিতে। ইরান ইরাক 10 বছরের রক্তক্ষয়ী যুদ্ধের পর সন্ত্রাসবাদ, ষড়যন্ত্র ও দেশদ্রোহের অভিযোগে বন্দীদের বিচারের জন্য 1988 সালে গঠিত ঘাতক কমিটির 4 সদস্যের ট্রাইব্যুনালে ছিলেন তিনি। মৃত্যুদণ্ডপ্রাপ্ত বেশিরভাগই ছিলেন ইরাকে অবস্থান নিয়ে ইরানে হামলা চালানো বামপন্থী বিরোধী দল মুজাহিদিন ই খালক MEK সদস্য। মতান্তরে সে সময় মৃত্যুদণ্ড কার্যকর করা হয় 3 থেকে 5000 জনের। রাইসির জন্ম 1960 সালের
14 ডিসেম্বর উত্তর পূর্ব ইরানের পবিত্র শহর মাশহাদে বাবাকে হারিয়ে এতিম হন মাত্র 5 বছর বয়সে। বাবার পথ অনুসরণ করে 15 বছর বয়সে কুম শহরে গিয়ে ভর্তি হন একটি শিয়া মাদ্রাসায়। ছাত্র অবস্থায় যোগ দেন পশ্চিমাদের অনুগত শাহ শাসনের পতনের আন্দোলনে। 1979 সালে ইসলামী বিপ্লবের পর মাত্র 20 বছর বয়সে তেহরানের পার্শ্ববর্তী শহর কারাজের প্রসিকিউটর জেনারেলের দায়িত্ব পান রাইসি। 23 বছর বয়সে ইরানের বিখ্যাত আলেম আয়াতুল্লাহ সৈয়দ আহমদ আলামুল হুদার বড় মেয়েকে বিয়ে করেন রাইসি। তাঁর স্ত্রী ডক্টর জামিলা আলামুল হুদা ইরানের শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। 2 সন্তানের মধ্যে বড় মেয়ে মাস্টার্স করেছেন সমাজবিজ্ঞান এবং কুরআন ও হাদিস বিজ্ঞানে, আর ছোট মেয়ে মাস্টার্স করেছেন পদার্থবিজ্ঞানে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাথে আস্থার সম্পর্ক ছিল রাইসির। বিচক্ষণতা আর কৌশলী নেতৃত্বের অনন্য গুণাবলীর কারণে খামেনির উত্তরসূরি হিসেবে দেখা হতো তাকে। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। রাইসির মৃত্যুর পর ইরানের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মোহাম্মদ মোখবারকে। প্রশ্ন উঠেছে, তিনি কি পারবেন রাইসির রেখে যাওয়া অসমাপ্ত কাজ সম্পূর্ণ করতে? তবে কি মোখবারই শেষ করবেন রাইসির বাকি থাকা মেয়াদ, নাকি নতুন করে নির্বাচন দিতে যাচ্ছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি? বিস্তারিত জানবো ইমরান মাহমুদের রিপোর্টে। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান। এখন প্রশ্ন উঠেছে, কে হবে ইরানের পরবর্তী প্রেসিডেন্ট? পরবর্তীতে যিনি আসবেন তিনি কি পারবেন ইসরায়েল ফিলিস্তিন ইস্যুসহ রাইসির অসমাপ্ত কাজ সমাপ্ত করতে? ইরানের সংবিধানের 131 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির মৃত্যু বা অক্ষমতার ক্ষেত্রে কিছু সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। বর্তমান প্রেসিডেন্টের মৃত্যু হলে বা তিনি অক্ষম হয়ে পড়লে প্রথম ভাইস প্রেসিডেন্টই হবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। এই সংবিধান অনুযায়ী এখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মোহাম্মদ মোখবার। সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার 50 দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে। 2025 সালের জুনে ইরানের রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল রয়েছে, অর্থাৎ রাইসির মেয়াদ বাকি ছিল আর 1 বছর। এখন ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন যে 50 দিনের মধ্যে রাষ্ট্রপতির নির্বাচন অনুষ্ঠিত হবে, নাকি মোখবারই রাইসির বাকি থাকা 1 বছর মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। মোহাম্মদ মোখবার আয়াতুল্লাহ আলী খামেনির অত্যন্ত ঘনিষ্ঠ ও আস্থাভাজন হিসেবে পরিচিত। যদিও 2021 সালে মার্কিন ট্রেজারি বিভাগ মানবাধিকার লঙ্ঘনের অপরাধ এনে মোখবারের ওপর নিষেধাজ্ঞা দেয়, কিন্তু তিনি সবসময় খামেনির অনুগত ছিলেন। এই আনুগত্যের কারণে অনেক বিশ্লেষকের মতেই হয়তো ইরানের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে থেকে যাবেন মোহাম্মদ মোখবার। এখন দেখার বিষয় আয়াতুল্লাহ আল খামেনি কি সিদ্ধান্ত নেন। 50 দিনের মাথায় কি নতুন রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে, নাকি মোখবারই রাইসির মেয়াদ শেষ করছেন? আর যদি মোখবারই রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন, তবে তিনি কি পারবেন রাইসির অসমাপ্ত কাজ সমাপ্ত করতে? সব প্রশ্নের উত্তর হয়তো সময় দিবে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। গাজায় বিপর্যয়ের মুখে পড়েছে ইসরায়েলি সেনারা। ভেসে আসছে চূড়ান্ত পরাজয়ের আভাস। ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ নিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক উপপ্রধান রাম বেন বারাক। আরো জানাচ্ছেন মীর ফজলে রাব্বি। নিজেদেরকে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী মনে করা ইসরায়েলি বাহিনী এখন হারের মুখোমুখি। হাজার হাজার ফিলিস্তিনি জনগণকে হত্যা ও দখলদারিত্ব চালিয়েও হচ্ছে না শেষ রক্ষা। সময় যতই গড়াচ্ছে ততই পরাজয়ের শঙ্কা বাড়ছে দখলদার ইসরায়েলের। গাজায় 8 মাসের বেশি সময় ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। তবে দীর্ঘ সময় ধরে চলা লাগাতার এই হামলা থেকে এখন আসছে চূড়ান্ত ব্যর্থতার আভাস। আর এর মাঝেই ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক উপপ্রধান রাম বেন বারাক। সম্প্রতি বারাক বলেন, এখন ইসরায়েলি বাহিনীর নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই।
গাজায় চলমান যুদ্ধ নিরর্থক। শেষ দিকে এসে এখন ইসরায়েল হেরে যাচ্ছে। এই যুদ্ধ ইসরায়েলকে অর্থনৈতিক পতনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের একই এলাকায় জোরপূর্বক যুদ্ধে জড়াতে বাধ্য করা হচ্ছে এবং এসব জায়গায় আমাদের সেনা হারাতে হচ্ছে। আমরা আন্তর্জাতিক মঞ্চেও বিপর্যয়ের মুখোমুখি হচ্ছি। এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক উল্লেখযোগ্যভাবে অবনতি হচ্ছে। কোথাও আমরা সফল হতে পারছি না। সাবেক মোসাদ কর্মকর্তার এমন মন্তব্যই প্রমাণ করে চলমান যুদ্ধে কতটা বিপর্যয়ের মুখে পড়েছে ইসরায়েলি সেনারা। বিপদের সময় পশ্চিমা বন্ধুদের পাশে পাচ্ছে না ইসরায়েল। বার্তা সংস্থা রয়টার্স জানায়, সম্প্রতি ইসরায়েলি সরকারকে একটি চিঠি লিখেছে বেশ কয়েকটি পশ্চিমা দেশ। ওই চিঠিতে বলা হয়েছে গাজায় যেন আন্তর্জাতিক আইন মেনে চলে ইসরায়েল। তাই মনে করা হচ্ছে এবার ভালোই চাপে পড়বেন নেতানিয়াহু। পশ্চিমা দেশগুলো ইসরায়েলকে সাফ জানিয়ে দিয়েছে তারা রাফায় পূর্ণমাত্রার অভিযানের বিরোধী। একই সঙ্গে গাজার জনগোষ্ঠীর কাছে যেন ত্রাণ পৌঁছে সেটাও নিশ্চিত করতে আহ্বান জানিয়েছে তারা। এদিকে গাজার ভবিষ্যৎ নিয়ে নতুন করে উঠেছে প্রশ্ন। যুদ্ধ শেষ হলে গাজার ভবিষ্যৎ কী হবে তা নিয়ে পরিকল্পনা তৈরির জন্য ইসরায়েলের ক্ষমতাসীন সরকারের মধ্যে চাপ বাড়ছে। এমন অবস্থায় নেতানিয়াহুর মন্ত্রিসভায় দেখা দিয়েছে ভাঙনের সুর। ইতিমধ্যে গাজার জন্য কোনো যুদ্ধোত্তর পরিকল্পনা তৈরি না করা হলে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গ্যান্টস। নিজের 6 দফা দাবিতে গ্যান্টস গাজায় ইসরায়েলি বন্দীদের মুক্তি, ছোট্ট এই উপত্যকার নিরস্ত্রীকরণ, আমেরিকান, ইউরোপীয়, আরব ও ফিলিস্তিনি ব্যক্তিদের নিয়ে গাজার বেসামরিক বিষয় তদারকি করার জন্য একটি আন্তর্জাতিক জোট গঠনের আহ্বান জানিয়েছেন। তবে নেতানিয়াহু গ্যান্টজের 6 দফা পরিকল্পনা উড়িয়ে দিয়েছেন। বলেছেন গ্যান্টজের দাবি পূরণ করার অর্থ হল যুদ্ধের সমাপ্তি টানা, যা ইসরায়েলের জন্য পরাজয় মেনে নেওয়ার সমান। এখনও গাজায় হামাসের হাতে বন্দী রয়েছে শতাধিক ইসরায়েলি। তাদের মুক্ত করে আনতে পারেননি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর এখন পর্যন্ত যুদ্ধ শেষে গাজা নিয়ে কোনো পরিকল্পনা দিতে পারছেন না তিনি। এসব নিয়ে দেশের ভেতরে যেমন তোপের মুখে পড়েছেন, তেমনি বিদেশি চাপেও রয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। প্রতিবন্ধীদের জীবনকে স্বাভাবিক করার চেষ্টায় এসেছে অনেক রকম প্রযুক্তি। চীনের উদ্ভাবিত তেমনই একটি প্রযুক্তি স্মার্ট পা, যা বদলে দিচ্ছে অনেক প্রতিবন্ধীর জীবন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। প্রযুক্তির উন্নয়ন মানুষের জীবনকে করেছে সহজ ও গতিশীল। প্রতিবন্ধীদের জীবনকে স্বাভাবিক করার চেষ্টা এসেছে অনেক রকম প্রযুক্তি। তেমনই একটি প্রযুক্তি চীনের উদ্ভাবিত স্মার্ট পা। চীনে অনেক প্রতিবন্ধী মানুষের জীবন পরিবর্তনে সাহায্য করেছে নতুন এই প্রযুক্তি। পূর্ব চীনের জেজিয়াং প্রদেশের বাসিন্দা জেং ওয়েন, তার স্বপ্ন ছিল রেসিং ট্র্যাকে ঝড় তোলা। 2017 সালে একটি দুর্ঘটনায় নিজের ডান পা হারান ঝ্যাং, কিন্তু হাল না ছেড়ে কৃত্রিম পা দিয়েই স্বাভাবিকভাবে হাঁটার চেষ্টা চালিয়ে যেতে থাকেন তিনি। চলতি বছরের শুরুতে একটি স্মার্ট কৃত্রিম পা সংযোজন করেন ঝ্যাং। এটি একটি জয়েন্ট এবং একটি পা দ্বারা তৈরি ব্যবস্থা। কতটুকু হাঁটছি তার ক্রমবর্ধমান সংখ্যা এটি দেখায়। 3 মাসেরও কম সময়ে আমি প্রায় 4 লাখ স্টেপ নিয়েছি। প্রকৃতপক্ষে এটি আমার জীবনধারাকে পরিবর্তন করেছে, আমাকে মানসিকভাবেও অনেক শক্ত করেছে। এখন আমি আরো বেশি আত্মবিশ্বাসী। স্মার্ট এই ডিভাইসটি মোবাইল ফোনের সাথে সংযুক্ত হতে পারে এবং বিভিন্ন পরিস্থিতিতে মানিয়ে নিতে পারে। ফলে এটি শারীরিকভাবে অক্ষম একজন ব্যক্তিকে চলাফেরার ক্ষেত্রে বিশেষ সুবিধা প্রদান করে। এই স্মার্ট পায়ের প্রযুক্তি উত্তর পূর্ব চীনের লিয়াওনিং প্রদেশের বাসিন্দা শাও হাইপেংয়ের জীবনকেও বদলে দিয়েছে। উঁচু জায়গা থেকে পড়ে যাওয়ার পর প্যারালেজিয়া রোগে ভুগছিলেন তিনি। তবে এখন নতুন এই প্রযুক্তির ফলে স্বাধীনভাবে হাঁটতে পারছেন শাও। আমি কখনোই ভাবিনি যে আমি এই স্তরে নিজেকে পুনরুদ্ধার করব। শুরুতে আমি কেবল মেশিনে দাঁড়াতে পারতাম, তবে এখন আমি স্বাধীনভাবে হাঁটতে পারি। এই মেশিনটি আমাদের মতো প্রতিবন্ধীদের জন্য খুবই সহায়ক। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। বিশ্ব চলচ্চিত্রের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ বড় আসর কান চলচ্চিত্র উৎসব। বিশ্বের বিভিন্ন দেশের নবীন প্রবীণ অভিনয় শিল্পী, নির্মাতা, কলাকুশলীদের উপস্থিতি আড্ডায় মুখর হয়ে থাকে এই উৎসব। বহু বছর ধরে চলচ্চিত্র বোদ্ধাদের মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকে কান চলচ্চিত্র উৎসব। কান ফেস্টিভ্যাল কখন, কিভাবে শুরু হয়েছে, এখানে কি কি ঘটে, কেন এত গুরুত্বপূর্ণ, জানাচ্ছেন হাসনাত জুবায়ের।
বিশ্ব সিনেমার অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ বড় প্রদর্শনীর নাম কান চলচ্চিত্র উৎসব। পৃথিবীর বিভিন্ন দেশের নবীন প্রবীণ অভিনয়শিল্পী, নির্মাতা, কলাকুশলীদের উপস্থিতি আড্ডায় মুখর হয়ে থাকে এই উৎসব। বহু বছর ধরে চলচ্চিত্র বোদ্ধাদের মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকে কান চলচ্চিত্র উৎসব। কান ফেস্টিভ্যাল কখন, কিভাবে শুরু হয়েছে, এখানে কি কি ঘটে, কেন এত গুরুত্বপূর্ণ, তাই থাকছে আজকের এই আয়োজনে। বহু বছর ধরে ফ্রান্সের দক্ষিণ পূর্ব অঞ্চলে ভূমধ্য সাগরের উপকূলের শহর কানে বসে চলচ্চিত্র জগতের সবচেয়ে সম্মানজনক এই উৎসব। প্রতি বছরের মে মাসে 12 দিনের জন্য বসে এই আসর। পালে দে ফেস্টিভ্যালস এদে কুগ্রো নামক ভবনটিতে মূল উৎসব অনুষ্ঠিত হয়। কান উৎসবের জন্য এই ভবনটি নির্মাণ করা হয়েছিল। জানা যায় 1938 সালের জুলাই মাসে অনুষ্ঠিত ভেনিস চলচ্চিত্র উৎসবের ফলাফল নিয়ে ব্যাপক আকারে কারচুপির পর নড়েচড়ে বসেন ফ্রান্স, গ্রেট ব্রিটেন আর মার্কিন পরিচালকরা। সে বছরই বিখ্যাত লেখক ফিলিপ্পে এল্লেঙ্গার কান উৎসব আয়োজনের ধারণা দেন। 1939 সালে কানের প্রথম উৎসব হওয়ার কথা থাকলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে তা আর সম্ভব হয়ে ওঠেনি। 1945 সালে শেষ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। পুরো ইউরোপ তখন একটি ধ্বংসস্তূপে পরিণত হয়। ফ্রান্সের পক্ষে উৎসব করার মতো আর্থিক সামর্থ্য ছিল না। তবু হাল ছাড়লেন না ফিলিপ এলিঙ্গার। সাধারণ মানুষের কাছ থেকে অল্প অল্প চাঁদা তুলে অবশেষে 1946 সালের 20 সেপ্টেম্বর আবার প্রস্তুত হয় কান। পরে 3 সপ্তাহের জন্য কান হয়ে ওঠে চলচ্চিত্রের শহর। প্রথম আসরের সেরা পুরস্কার স্বর্ণপাম প্রদান করা হয় 1955 সালে। সুইস জুয়েলারি কোম্পানি চোপার্ট 1997 সালে পুরস্কারটিকে আধুনিকীকরণ করে। এতে বসানো হয় 24 ক্যারেটের সোনা ও ক্রিস্টাল। শুরু থেকে এখন পর্যন্ত কানের জুরি বোর্ড বা পুরস্কার দেওয়া নিয়ে ওঠেনি কোনো অভিযোগ, আর তাই ধীরে ধীরে কান নিজেকে নিয়ে গিয়েছে অন্যতম উচ্চতায়। প্রতি বছর কানের মূল আসরে মূলত 70টি সিনেমা প্রদর্শিত হয়। প্রায় 2000 সিনেমা জমা পড়ে এবং সিলেকশন কমিটি প্রতিটি সিনেমা দেখে সেখান থেকে 56টি পূর্ণদৈর্ঘ্য সিনেমা এবং 14টি স্বল্পদৈর্ঘ্য সিনেমা প্রদর্শনের জন্য নির্বাচন করেন। আগে এটি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল নামে পরিচিত ছিল। 2002 সাল থেকে কান চলচ্চিত্র উৎসব নামে পরিচিতি পায়। এই উৎসবের বড় অংশ হলো লাল গালিচা। প্রতি বছর কানের আয়োজন সম্পন্ন করতে প্রায় 1000 মানুষ কাজ করেন। হাসনাত জুবায়ের, নিউজ ডেস্ক, বাংলাভিশন। এই ছিল আজকের মতো। সাথে থাকার জন্য ধন্যবাদ।